খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। মোহনবাগান এবারকার আইএসএল ফুটবল হোম ম্যাচ দিয়ে যাত্রা শুরু করলো। ইস্টবেঙ্গল কিন্তু অ্যাওয়ে ম্যাচ দিয়েই আইএসএল শুরু করতে হবে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। প্রথম ম্যাচে মাঠে নামার আগে কতটা প্রস্তুত তারা, জানাচ্ছেন লাল হলুদ কোচ কার্লোস কোয়াদ্রাত। The moment Indian Super League has only 8 teams, so it's good for the development of Indian football that every time there is more professionalism. It brings better players to the top league, and it makes the football in India improve. No question about that. প্রতি বছরের মতো এবছরেও আমরা আয়োজন করতে চলেছি পুজো পরিক্রমা ও শারদ সম্মান। আগ্রহী পূজা কমিটিগুলি বিশদ জানতে ফোন করুন 9836938876 এই নম্বরে 9836938876। আইএসএল এর বর্তমান সংস্করণের ঢাকে কাটি পড়তেছে। আগামী কয়েক মাস ধরে হতে চলা ফুটবল জঙ্গে যেমন সিনিয়র ফুটবলাররা পরীক্ষিত হবেন, তেমনি ভারতীয় ফুটবলের মানচিত্রের নতুন মুখদের উঠে আসারও সুযোগ থাকবে। প্রতিযোগিতায় কাদের উপর নজর রাখতে হবে, কারা চমক দিতে পারেন, এমন কিছু ফুটবলারকে বেছে নিলেন কিংবদন্তি প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া। পাহাড়ি বিচের কথায় লালজিওয়ালা চাংদের মধ্যে ভারতীয় ফুটবলের পরবর্তী তারকা হওয়ার সম্ভাবনা রয়েছে। ওর বয়স অনেকটাই কম। বেঙ্গালুরু এফসি তরুণ তুর্কি শিবশক্তি নারায়ণের দিকেও খেয়াল রাখতে হবে। তালিকায় কিয়ান নাসরিও থাকবে। এই কয়েকজন তরুণ ফুটবলার এবার ভালো পারফর্ম করতে চলেছে। জাতীয় দলের জার্সি তুলে রাখলেও ক্লাবের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন সুনীল ছেত্রী। আসন্ন প্রতিযোগিতার আগে উঠতি ফুটবলারদের উদ্দেশ্যে তার পরামর্শ, পরবর্তী তারকা হতে গেলে চাপমুক্ত হয়ে খেলতে হবে, ফুটবল উপভোগ করো, বাইরের আলোচনাকে যত কম গুরুত্ব দেবে ততই ভালো। ক্রিকেটের ডায়েরি। গত জানুয়ারি পর আবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে 58 রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটের নতুন মাইল ফলক স্পর্শ করবেন তিনি। একই সঙ্গে ভেঙে দেবেন সচিন তেন্ডুলকরের একটি রেকর্ডও। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পর্যন্ত কোহলি করেছেন 26,942 রান। 27,000 রানের মাইল ফলক স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র 58 রান। বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টের সিরিজে 58 রান করতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 27,000 রান করার নজির গড়বেন, ভেঙে দেবেন সচিনের রেকর্ড। বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে করবেন 27,000 আন্তর্জাতিক রান। সচিন ছাড়া এই কৃতিত্ব রয়েছে কুমার সাঙ্গাকারা, রুকি পন্ডিং এর। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 16,000, 17,000, 18,000, 19,000, 20,000, 21,000, 22,000, 23, 24, 25 এবং 26,000 রান পূর্ণ করার নজির রয়েছে কোহলির দখলেই। আগামী 29 সেপ্টেম্বর ধর্মশালায় ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে চলেছে। বোর্ড সচিব জয় শাহ ইতিমধ্যে আইসিসি চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন, তবে তিনি এখনই বোর্ডের দায়িত্ব ছাড়ছেন না। যা খবর তাতে আগামী নভেম্বর পর্যন্ত বোর্ড সচিবের দায়িত্বে থাকছেন জয় সচিবের দায়িত্ব ছাড়ার পর সেই জায়গায় নতুন কাউকে নিয়ে আসা হবে। তবে যেহেতু নভেম্বর পর্যন্ত তিনি দায়িত্বে থাকছেন, তাই এজিএম এ সচিব নির্বাচনের কোনো এজেন্ডা রাখা হয়নি, বরং নতুন জাতীয় ক্রিকেট একাডেমির উদ্বোধন নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে। বেঙ্গালুরু এয়ারপোর্টের নতুন জাতীয় ক্রিকেট একাডেমির কাজ প্রায় শেষ। আগামী মাস থেকেই হয়তো পাকাপাকিভাবে জাতীয় ক্রিকেট একাডেমির ঠিকানা বদলে যেতে চলেছে। বাংলাদেশ সিরিজ শুরু হওয়ার আগেই মাথায় হাত ভারতীয় ক্রিকেট বোর্ডে। ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশের বিরুদ্ধে 2 ফরম্যাটে সিরিজ খেলতে চলেছে। বাংলাদেশকে পরাস্ত করার পরেই হবে টিম ইন্ডিয়ার বড় পরীক্ষা। ইতিমধ্যে প্রথম টেস্টের জন্য স্কোয়াড দল ঘোষণা করেছে বিসিসিআই। পাকিস্তানকে 2-0 ব্যবধানে পরাস্ত করে বাংলাদেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আর এই পরিস্থিতিতে মাথায় বাজ পড়ল ভারতীয় ক্রিকেট বোর্ডের। খবর অনুযায়ী বাংলাদেশ সিরিজের আগে হেড কোচের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন গৌতম গম্ভীর। রাহুল দ্রাবিড়ের পর গৌতম গম্ভীরকে ভারতীয় দলের প্রধান কোচ পদে নিযুক্ত করা হয়েছিল। মূলত গম্ভীর হঠকারী সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। হঠাৎ করেই তিনি সিদ্ধান্তের অদল বদল করেন। এর আগেও বিভিন্ন পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। 2017 সালে কলকাতা নাইট রাইডার্স ত্যাগ করে দিল্লি ডেয়ারডেভিলসের দলে খেলার ইচ্ছা প্রকাশ করেন এবং ক্যাপ্টেন হিসেবে গৌতমকে দলে সামিল করে দিল্লি ক্যাপিটালস। তবে মাত্র 6 ম্যাচে খেলার পরই তিনি ক্যাপ্টেন্সি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। सुरक्षा के लिए क्या कर रहे हैं? क्या दोषी को सजा मिलेगी? हमें न्याय चाहिए।
और न्याय से वंचित नारी। हाय बेचारी। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। মাত্র 24 ঘন্টা আগেই ঘটা করে কোচ ডোরিভাল জুনিয়র বলেছিলেন 2026 বিশ্বকাপ ফাইনাল খেলবে ব্রাজিল। তবে তা যে নিছকই দিবাস্বপ্ন তা চোখে আঙুল দেখিয়ে দিল প্যারাগুয়ে। বরং দলের খেলার যা হাল তাতে মার্কিন মুলুকে কাপ যুদ্ধের লড়াইয়ে সেলেকাওদের যোগ্যতা অর্জন নিয়েই দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। বিশ্বকাপ বাছাই পর্বে অ্যাওয়ে ম্যাচে প্যারাগুয়ের কাছে 0-1 গোলে বস মানলেন ভিনিসিয়াস জুনিয়ররা। ছন্নছাড়া ফুটবল আর দলে যোগ্য নেতার অভাবে শুরু থেকেই ভুগতে হলো ব্রাজিলকে। ক্লাব ফুটবলে দাপিয়ে বেড়ানো রড্রিগো ভিনিসিয়াসরা আদিও 5 তারার জার্সি গায়ে তোলার যোগ্য কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। ম্যাচে 20 মিনিটে বক্সের বাইরে থেকে আউটস্টেপের শটে প্যারাগুয়ের হয়ে জয়সূচক গোলটি দিয়েগো গোমেজের। এই হারের ফলে 8 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে লিগ টেবিলে 5ম স্থানে নামলো ব্রাজিল। 1 পয়েন্ট কম নিয়ে 7 নম্বরে রয়েছে প্যারাগুয়ে। 2021-এ তার প্রত্যাবর্তন ঘটেছিল পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে, যেখান থেকে শুরু তার স্বপ্নের সফর। সেই চিরচেনা লাল জার্সিতে রোনাল্ডো ফিরেছিলেন কিংবদন্তি হয়ে, কিন্তু সেই প্রত্যাবর্তন সুখের হয়নি। ক্লাব ছাড়ার আগে বিস্ফোরক ইন্টারভিউ দিয়েছিলেন রোনাল্ডো। ফের ম্যানচেস্টার ইউনাইটেড ও তার কোচ এরিক টেন হ্যাগকে নিয়ে মুখ খুললেন পর্তুগিজ কিংবদন্তি। ম্যানচেস্টার দলে ফিরেও দুরন্ত ফর্ম দেখিয়েছিলেন রোনাল্ডো, কিন্তু বড়সড় সাফল্য আসেনি। পরে কোচ এরিক টেন হ্যাগকে নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। অবশেষে 2023-এ সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেন, কিন্তু তারপরেও খুব একটা ভালো খেলতে পারেনি ইউনাইটেড। এবারও লিগের শুরু থেকে যেরকম ফুটবল খেলছে ব্রুনো ফার্নান্দেজরা, তাতে আশার আলো দেখতে পাচ্ছেন না ভক্তরা। কোচ মিকেল আর্তেতার সঙ্গে আরও চুক্তি বাড়াচ্ছে আর্সেনাল। সরকারিভাবে ঘোষণা না হলেও 2027 পর্যন্ত আর্তেতাকেই রেখে দিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটি। 2019-এর ডিসেম্বর থেকে কোচের পদে রয়েছেন আর্তেতা। এশিয়া হকিতে অব্যাহত ভারতের দাপট। মাসখানেক আগেই অলিম্পিকে ব্রোঞ্জ জিতে ফিরেছিলেন হরমনপ্রীতরা। সেই ফর্মই দেখা যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে অপরাজিত রইল ভারতীয় হকি দল। এর আগে চীন, জাপান এবং মালয়েশিয়াকে হারিয়েছে সুখচিত্রা। এর আগের ম্যাচে মালয়েশিয়াকে 8-1 গোলে হারিয়েছিল। এদিন দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিল 3-1 গোলে। লিগ শীর্ষে থাকার পাশাপাশি সেমিফাইনালের জায়গা একেবারে পোক্ত করে নিয়েছেন হরমনপ্রীতরা। এদিন প্রথম কোয়ার্টারে 7 মিনিটের মাথায় এগিয়ে যায় ভারত। দূরপাল্লা শটে নিমেষের মধ্যে গোল করে যান আরাইজিৎ সিং মন্ডল। দ্বিতীয় গোলটি এলো মিনিট খানেকের মধ্যেই। এবার পেনাল্টি কর্নার থেকে গোল করলেন অধিনায়ক হরমনপ্রীত। মাঝে গোলের মধ্যে ছিলেন না তিনি, তবে মালয়েশিয়ার পর এবার কোরিয়ার বিরুদ্ধেও গোল পেলেন। গুরুর কাছে শিষ্য খেলা শেখেন, এতে আশ্চর্যের কিছু নেই। সহজ এবং সরল ব্যাপার। কিন্তু গুরু শিষ্য যদি একই টুর্নামেন্টে নামেন পদক জিততে, সেক্ষেত্রে ব্যাপারটা ব্যতিক্রমিত বটেই। প্যারিস প্যারালিম্পিকে তাই হলো। গুরু অমিত কুমার সারোয়া নামলেন, তার শিষ্য ধরমবীর নাইন নামলেন। ছাত্র সোনা জিতলেন, গুরু পদক পেলেন না, কিন্তু দুজনকে ঘিরে এক বিস্ময় বৃত্ত সৃষ্টি হলো। অমিত কুমার সারোয়া প্যারিস প্যারা অলিম্পিকে অংশ নিলেও পদক পাননি, কিন্তু একই অলিম্পিকে পদক জিতেছেন শিষ্য ধরমবীর নাইন। ডায়মন্ড লিগ ফাইনালে নামতে চলেছেন ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া এবং অবিনাশ সাপলে। আজ থেকে শুরু হয়ে গেছে প্রতিযোগিতা। ভালো ফল করতে চান ভারতের সোনার ছেলে নীরজ, আর অলিম্পিকে ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চান স্টিপল চেজার অবিনাশ। প্যারিস অলিম্পিকে তিনি 11তম স্থান পেয়েছিলেন। হংকং ব্যাডমিন্টন ওপেন টুর্নামেন্টের ফাইনালে ডাবলসে হেরে গেলেন ভারতের গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জলি জুটি। প্রি কোয়ার্টার ফাইনালে গায়ত্রীরা 11-21, 20-22 ব্যবধানে হারেন লিউ শেং এবং তান সিং জুটির কাছে। দ্বিতীয় গেমে লড়াই করে জিততে ব্যর্থ হন গায়ত্রীরা। অক্টোবরে 13 থেকে 18 দিল্লি কার্নি সিং রেঞ্জে অনুষ্ঠিত হবে শুটিং বিশ্বকাপ। এই প্রতিযোগিতার জন্য 23 জনের দল ঘোষণা করেছে ভারত। অলিম্পিকে জোড়া ব্রোঞ্জয়ী মারু ফাকিরকে অবশ্য বিশ্রাম দেওয়া হয়েছে। দুটি ইভেন্টে অংশ নেবেন রিদম সাংওয়ান, আছেন তিলোত্তমা সেনও। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন। স্বপ্ন পূরণের লক্ষ্যে বয়স যে কেবল একটা সংখ্যা মাত্র তা প্রমাণ করেছেন রোহন বোপান্না। এবার 44 বছর বয়সে ক্যারিয়ারের নতুন অধ্যায় লিখতে চান ভারতের টেনিস তারকা। ডিসেম্বরে শুরু হতে চলা টেনিস প্রিমিয়ার লিগের 6ষ্ঠ সংস্করণে অভিষেক হতে চলেছে বোপান্নার। প্রতি বছরের মতো এবছরেও আমরা আয়োজন করতে চলেছি পুজো পরিক্রমা ও শারদ সম্মান। আগ্রহী পূজা কমিটিগুলি বিশদ জানতে ফোন করুন 9836938876 এই নম্বরে 9836938876। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। আনোয়ার আলী ইস্যু এবার গড়ল আদালতে। ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ার আলীকে 4 মাসের জন্য নির্বাচিত করেছে। সঙ্গে জরিমানা। শাস্তির মুখে পড়েছে ইস্ট বেঙ্গল দিল্লি এফসিও।
ইতিমধ্যেই ফেডারেশনকে ইস্টবেঙ্গল জানিয়েছে তারা এই শাস্তির বিরুদ্ধে আবেদন করবে, কিন্তু এই আবেদন প্রক্রিয়া যথেষ্ট সময় সাপেক্ষ। ততদিন আনোয়ারকে মাঠের বাইরেই থাকতে হবে। তাই যতদিন এই আবেদন প্রক্রিয়া চলবে ততদিন যাতে আনোয়ার খেলতে পারেন, তাই বৃহস্পতিবার দিল্লি আদালতে একটি মামলা করা হয়েছে। ইস্টবেঙ্গল, আনোয়ার এবং দিল্লি এফসি যৌথভাবে ফেডারেশনের সিদ্ধান্তের উপর স্টে অর্ডার চেয়ে আবেদন করেছে দিল্লি আদালতে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।